এই সরকারটি এভাবে সিদ্ধান্ত নেবেন। ধোঁয়াশা তৈরি হয়ে আছে কিনা? আমার লোক নিয়োগ করতে হবে। একটা নয়, আমরা ফুল প্যাকেজ চাই। কারো কারো কিবলা ঠিক থাকে না। সমাধান করার যে ইন্টেনশন, নির্বাচনটি কার আদেশে হলো? তুমুল তর্ক বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে সরকার এবং বিরোধী দলের মধ্যে নানান বিষয়ে মতৈক্য এবং তর্ক বিতর্ক হয়েছে। কেমন গেল এই অধিবেশন এবং সামনের দিনের রাজনৈতিক গতিপথ বা কী হবে তা নিয়ে আলোচনা করার জন্য পডকাস্ট কথা চলোকে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ কায়সারকে। আশরাফ ভাই, আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সাথে এর আগে যখন কথা চলোকে কথা হচ্ছিল, সেইবার আমরা অধিবেশন নিয়ে কিছুটা কথা বলেছিলাম, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে এক ধরনের তর্ক বিতর্ক হবে সেটা মোটামুটি অনুমোদিত ছিল। অধিবেশনটা তো দেখলেন, মোটা দাগে যদি একটু বিশ্লেষণ করেন কেমন হলো অধিবেশন? আমার তো মনে হয় যে মানে চমকপ্রদ, চমকে ভরপুর এবং বিতর্ক, প্রতিবাদ সব মিলিয়ে আমাদের যে চিরচেনা পার্লামেন্ট গত 2 দশকের, তার থেকে একেবারে বিরোধী ভিন্ন ধরনের। কেননা আগের পার্লামেন্টকে আমি বলতাম মৃত সংসদ। সেখানে বিরোধী দল জানতে চাইতো তারা কোন দলে, সরকারি দল না বিরোধী দল। এখানে বিরোধী দলকে বেশ বিরোধী দল মনে হচ্ছে, সরকারি দলকেও বেশ কৌশলপূর্ণ মনে হচ্ছে। এবং রাষ্ট্রপতি বলে যে ভদ্রলোক আছেন, তার বক্তৃতা কেন্দ্র করে শোক প্রস্তাব সব মিলিয়ে আমার মনে হয়েছে যে খুবই ঘটনাবহুল শুরু। কিন্তু এই ঘটনার শুরু হয়েছে সরকার যখন, সংসদ সদস্যরা যখন শপথ নেয় সেই সময়। আপনি জানেন যে দুটি দল বা একটি জোট দুটি শপথ নিয়েছে, বিএনপি জোট একটি শপথ নিয়েছে। কাজেই ঘটনার শুরু তখন থেকে, যেটি সংসদে বিস্তৃত হয়েছে। অধিবেশনটি নিঃসন্দেহে প্রাণবন্ত ছিল। বিতর্ক হয়েছে যেটি সংসদে হওয়াই উচিত। সরকারি দল তাদের মতো কথা বলবে, বিরোধী দল তাদের অবস্থান তুলে ধরবে। কিন্তু যে জটিলতাটা তৈরি হলো এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে, সরকারি দল বলছে, বিএনপি বলছে যে রাষ্ট্রপতি যেহেতু সংবিধান মেনে সংসদ অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদ আহ্বান করেননি, ফলে সেইটার কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই। তার বিপরীতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বসে আছেন বিরোধী দলের যে জোট। এইটা কি আগামী অধিবেশনটাকে এক ধরনের চ্যালেঞ্জের মুখে রাখলো? কারণ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট বলছে তারা আন্দোলনও করবে। ইনফ্যাক্ট শুধু আগামী অধিবেশন না, আমার ধারণা বেশ কয়েকটি অধিবেশনকে এটি চ্যালেঞ্জের মুখে রাখলো। কেননা আপনি খেয়াল করবেন যে বিরোধী জোট সংস্কারকে, বিচারকে তাদের রাজনীতি বলে ধরে নিয়েছে এবং এটি পার্লামেন্টে তারা মানে কন্টিনিউ করবে আরও কয়েকটা অধিবেশনে। আবার আমরা একটা ভজকট সিচুয়েশনের মধ্যে পড়েছি। কেননা সংবিধান মানব নাকি জুলাই মানব, আবার ভুলের শুরু হয়েছে 8ই আগস্ট 24 সাল থেকে। কাজেই সেটার জের টানছে আজকের জাতীয় সংসদ, সরকার এবং বিরোধী দল। এখন এটি আসলে কোথায় গিয়ে শেষ হবে, নাকি এটি রাজপথে গড়াবে, নাকি সংসদেই সমঝোতার ভিত্তিতে শেষ হবে, এগুলো দেখার জন্য আগামী অধিবেশন আমাদের অপেক্ষা করতে হবে। না, কিন্তু যেহেতু একটা সংসদ গঠন হয়েছে, সবাই তো বলেছিলেন যে আমাদের সকল আলোচনা আমরা একসাথে রাষ্ট্র গড়ব সেই সংসদে বসেই। ফলে এইটা কি এই যে 1.5 বছরের নানান রকম উত্থান পতন, বাংলাদেশের পরিস্থিতি, নানান রকম উত্তাপ ছড়িয়েছে, সেই জায়গা থেকে আবার রাজপথে যদি আন্দোলন গড়ায়, আবার তো দেশের পরিস্থিতি এক ধরনের চেহারা পাবে। তার বদলে কি সরকার বিরোধী দল উভয়েরই উচিত না যে সংসদেই আলোচনা করে বিষয়টা সমাধান করা? দেখুন, সংসদে আলোচনা করে সমাধান করা তো খুবই জরুরি এবং খুবই সম্ভব। তার চেয়েও বেশি সম্ভব রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে একটা সমঝোতায় চলে আসা। আমরা যদি 18 মাস আগে একমত হতে পারি অনেক কিছুতে, আজকে 18 মাস পরে আমাদের মধ্যে যেই দলগুলো সংসদে রয়েছে তাদের মধ্যে যে বিরোধ আপনি দেখছেন, সেটি অনেকটা রাজনৈতিক বিরোধ। এটি পলিটিক্যাল কল। সেই যে কলটা সরকারি দলকে প্রথমত নিতে হবে। যেহেতু এখন আপনি জানেন গতকালকে ছিল তার শেষ 30 কার্যদিবসের মধ্যে করার, সেটি পার হয়ে গেল। সমস্যাটি আরও জটিল হলো। এখন কেউ আদালতের দিকে রেফার করছেন, কেউ বলছেন সংসদীয় সমাধান হতে পারে, কেউ বলছেন রাজপথে যেতে হতে পারে। এবং আমার মনে হয় যে রাজনীতিবিদদেরকে মানুষ যেভাবে দেখতে চায়, বিশেষ করে জুলাই আগস্টের পরে, এই রাজনীতিটি বাংলাদেশের সাথে যাচ্ছে না। কারণ আমাদের সংস্কার নিয়ে পড়ে থাকলে তো হবে না, আপনাকে তো নতুন বাংলাদেশ গড়তে হবে। আপনি তো বলেছেন সবার আগে বাংলাদেশ, অথবা জামাতে ইসলামীর যেটা স্লোগান। কাজেই ওই পথে আপনি কখন হাঁটবেন যদি আপনি অতীত নিয়ে পড়ে থাকেন, যদি আপনি সংস্কারের রূপরেখা
খুঁজে পেতে সমস্যা হয়, যদি আপনি রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এই বিতর্ক করে, যেই রাষ্ট্রপতি আপনি জানেন বিভিন্ন মৌসুমে বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন এবং উনি প্রায় পা খুঁজছেন কাকে সালাম করবেন বা করবেন না, এত ব্যক্তিত্বহীন একজন রাষ্ট্রপতিকে নিয়ে সংসদে 50 ঘন্টা আলোচনা জাতীয় লজ্জার। এবং যেখানে প্রতি মিনিটে কয়েক লাখ টাকা খরচ। আমি শুনলাম যে 81 কোটি টাকা হচ্ছে স্বাভাবিক একটি হিসাব, আমি শিওর তার চেয়ে বেশি অনেক খরচ হবে। বাংলাদেশ রাষ্ট্রের এত ক্ষতি হবে, জনগণের ট্যাক্সের টাকায় সংসদ পরিচালিত হয়, এই রাজনীতি বাংলাদেশ জুলাই আগস্টে চায়নি। কিন্তু ধরেন এই যে পরিশীলিত রাজনীতির যে আকাঙ্ক্ষা, বিএনপি নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে তাদের যে ধরনের মন্তব্য ছিল যে গণভোট নিয়ে, এগুলো ফেসবুকে কেটে কেটে ভাইরালও হচ্ছে, যে গণভোট নিয়ে সালাউদ্দিন আহমেদ বলছেন যে গণভোট মানতে তো বাধ্য, এখন আবার বলছেন এটার কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই। এইটা এক ধরনের কথা। আবার জামায়াতে ইসলামী তারা যে রাষ্ট্রপতির অধীনে শপথ নিল তখন সেই রাষ্ট্রপতিকে তারা বৈধ মনে করলো শপথ নেওয়ার সময়, কিন্তু এখন তারা রাষ্ট্রপতির ভাষণ শুনতে চাইছেন না, তাদেরকে অবৈধ মনে হচ্ছে। এগুলো কি রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতা নাকি পলিটিক্যাল রেটরিক হিসেবে জনগণ ধরে নেবে এগুলোকে? প্রথমত দ্বিচারিতা, এবং তিনটি দলেরই, বিএনপি, জামাতে ইসলামী, এনসিপির। দ্বিতীয়ত স্ববিরোধিতা, এবং তৃতীয়ত কৌশলী অবস্থান এবং মিথ্যাচার। কাজে আমি দেখেন একটা বিশেষণ বলতে পারলাম না পজিটিভ, কেননা বিএনপি আজকে যে অবস্থান নিয়েছে এটি একটি কৌশলী অবস্থান। আপনি সংবিধানের দোহাই অতীতেও শুনেছেন, শেখ হাসিনার মুখে সবচেয়ে বেশি শুনেছেন, তারপরে দেখেন তাকে পালিয়ে যেতে হলো। এবং হঠাৎ করে যে সংবিধানের ধ্বজাধারী হয়ে ওঠে সরকারি দল, এর লক্ষণ মোটেই ভালো না। দেখুন, মানুষ আগে, জনগণ আগে নাকি সংবিধান আগে? দেশের অগ্রগতি আগে নাকি সংবিধান আগে? কারা সংবিধানের দোহাই দেয়? যারা নির্বাচিত কিংবা অনির্বাচিতভাবে ক্ষমতা একবার বসে যায়। এটি কিন্তু ধোপে টেকে না। গত শাসনটি 3টি নির্বাচন পার করতে পেরেছিল, আগামীতে কারা কতটা নির্বাচন পার করতে পারবে আমরা জানি না। আরেকটা জিনিস হচ্ছে যে বিরোধী দল যে শক্ত অবস্থান নিয়েছে, তারা 8ই আগস্টে শপথ নিয়েছে চুপ্পুর অধীনে, তখন তো তারা প্লাকার্ড দেখায়নি, তখন তো তারা 1200 লোক আমন্ত্রিত হয়েছিল, কেউ তো বলেনি যে এই রাষ্ট্রপতির আমন্ত্রণে আমি যাব না। এবং এই রাষ্ট্রপতির আমন্ত্রণেই তো তারা সংসদ ভবনে গিয়েছেন, সংসদ অধিবেশনেও যোগ দিয়েছেন। এমনকি আপনি জানেন 133টি অধ্যাদেশ উনি কে জারি করেছেন? রাষ্ট্রপতি করেছেন। তো এনসিপি এবং জামাত তো ওই 133টি অধ্যাদেশের বাস্তবায়ন চায়, তার স্বাক্ষরিত অধ্যাদেশ, যেই রাষ্ট্রপতিকে তারা প্লাকার্ড দেখে। যে জুলাই আদেশ নিয়ে এত আলোচনা, সেই জুলাই আদেশও তো রাষ্ট্রপতির জারি করা। আপনি নির্বাচনটি কার আদেশে হলো, কিভাবে হলো, এবং গণভোটটি কিভাবে হলো, এই সব কিছু দেখুন আমাদের গায়ে। আপনি যতক্ষণ এই আলোচনা দীর্ঘ করবেন, প্রত্যেকের গায়ে যত কাদা আছে আপনি দেখতে পাবেন। এখন আমাদের একটা চেষ্টা থাকে যে আমি একজন ধোয়া তুলসী পাতা মানুষ, আমার মন খুব পরিষ্কার, শুধুমাত্র সংবিধান ছিল বলেই আমি জনগণের কল্যাণ করতে তাৎক্ষণিকভাবে পারলাম না। এই সমস্ত যুক্তি টিকবে না, আপনাকে নতুন রাজনীতির পথ খুঁজে বের করতে হবে। দেখুন, বিএনপি যে এই কথাগুলো বলছে, কার স্বার্থে বলছে? নিশ্চিতভাবেই তারা তো বলতে চাইবে বাংলাদেশের স্বার্থে বলছে, কিন্তু হোয়াট ইফ বাংলাদেশের যদি ভিন্ন মত থাকে? তারা তো গণভোটে আপনাকে বলে দিয়েছে আপনি কি কি সংস্কার করবেন। আগামীতে আপনি যে বড় মাপের রাষ্ট্র সংস্কার করবেন, কিংবা শাসনের সংস্কার হবে, কিংবা গুড গভর্নেন্স কায়েম হবে, তার কোনোটি আপনি করতে পারবেন না যদি আপনি সংস্কারের পথে হাঁটতে শুরু না করেন। এই যে একটা উদাহরণ দিই, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে? বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তার প্রধান কীভাবে ঠিক করবে? কিন্তু পঞ্চদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনীর যে চক্করে বাংলাদেশ পড়েছে, আপনি কি করে আগামী নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করবেন? আর সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে আপনি কি ওই প্রতিষ্ঠানের চরিত্র বদলাতে পারেন? তাহলে আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষ কি করে করবেন? এই যে মৌলিক প্রশ্নগুলো, দেখুন বিএনপিতে এখন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে, কিন্তু উনি আইনমন্ত্রীরও দায়িত্বে কার্যত, এবং উনি মুখপাত্র দলের। এই প্রবণতাগুলো আমাদেরকে অতীতের কথা স্মরণ করিয়ে দেয়, খুব ভালো লক্ষণ না। ধরেন এই যে সংবিধানের কথা বিএনপি বারবার বলছে, কিন্তু যে বাস্তবতায় নির্বাচনটি হলো সংবিধানের মধ্য দিয়ে, এখন জুলাই সনদের আদেশ নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে। এটি সাবজুডিস ম্যাটারও বটে, কারণ এটা নিয়ে রিট হয়েছে, নিশ্চয়ই আদালতে কথা হবে আদালত খুললে। কিন্তু সংসদে আলোচনা বলেন, রাজপথের আন্দোলন বলেন, সমাধান করার যে ইন্টেনশন, সেইটা কি দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে?
আমি এখনো সমাধানের ইনটেনশন দেখতে পাচ্ছি না, বরং বরং মনে হচ্ছে বিষয়টাকে যত গুরুতর করা যায় তারপরে যদি কোনো একটা সমাধান হয়। আমাদের রাজনীতির এই একটা প্রবণতা, আপনাকে একটা মল্লযুদ্ধে অবতীর্ণ হতে হয় এবং আপনাকে কখনো কখনো যুদ্ধটাকে গড়িয়ে রাজপথে আনতে হয়, বড় সমাবেশ করতে হয়, কর্মসূচি দিতে হয়। দেখুন, 18 মাস বাংলাদেশ স্বস্তিতে ছিল না, মব ভায়োলেন্স হয়েছে, যেই যখনই চাইন তুলে হাতে নিয়েছে। অন্তর্বর্তী সরকারটি সফল হতে পারেনি আইন শৃঙ্খলায়। কাজেই হাসিনা যে সমস্ত কারণে বিদায় নিয়েছে, মানুষ অনেকটাই ভুলতে বসেছে। তার সাথে যদি আপনার এখন যুক্ত হয় সেই সংস্কার কিভাবে আপনি বাস্তবায়ন করবেন। আমাদের একটা জাতীয় দুর্ঘটনা হচ্ছে, আমরা সব কিছুকে তিক্ত করে ফেলি। 1971 সালে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তিক্ত বানিয়ে ফেলেছিল, ওভার ইউজ করে, মিথ্যা ব্যবহার করে। জুলাইকে আপনি তিক্ত করে ফেলছেন। 18 মাসে অনেকটা হয়ে গেছে। আমার ধারণা কয়েকটি অধিবেশনের মধ্যেই মানুষ এক পর্যায়ে এর থেকে মুখ ঘুরিয়ে নেবে এবং বলতে শুরু করবে যে আমরা আবার কিছু ঠকবাটপার হয়তো তাদের হাতে পড়েছি। কিন্তু এই বাস্তবতা যদি হয়, তাহলে কি আগের সময়ের যে সময়ের শাসনকালের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হলো, সেই শাসনকালটি আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে না? দারুণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে। এবং দেখুন, শেখ হাসিনার শাসনামল শুধুমাত্র একটি ব্যক্তির শাসনামলকে হিসাবে অভিহিত করলে কিন্তু ভুল করা হবে। ওটি একটি সংঘবদ্ধ চক্রের শাসনামল, একটা সিস্টেম, এবং সিস্টেমটি কাজ করছিল। সিস্টেমটি ফ্যাসিবাদকে জিইয়ে রেখেছিল, জনগণের উপরে তার বোঝা চাপিয়ে দিয়েছিল, আপনার বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল, আপনার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, এবং আপনি জানতেন না আপনার ভবিষ্যৎ কোন দিকে যাবে, গণতান্ত্রিক ভবিষ্যৎ। আপনি যদি কোনো সংস্কার না করেন তাহলে তো আপনি ওই তিমিরেই থেকে যাচ্ছেন। কাজেই মানে আগামীতে যে ফ্যাসিজম হবে না, স্বৈরতন্ত্র কায়েম হবে না, অগণতান্ত্রিক শাসন বিদ্যমান থাকবে না, তার কোনো গ্যারান্টি বাংলাদেশ পাবে না। এই যে রাজনৈতিক নেতাদের কিংবা মানে পলিটিক্যাল লিডারশিপকে ব্যুরোক্রেসি দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার যে একটা সমালোচনা আমরা শুনি, যেটাকে বলা হয় যে শেখ হাসিনার শাসন আমলে তিনি ব্যুরোক্রেসির দ্বারা এক ধরনের রাষ্ট্রপৃষ্ঠে বাধা ছিলেন, ফলে সেই ব্যুরোক্রেসির ডিক্টেটরশিপটাই তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। সেই জায়গায় কি আসলে কাজ করার কোনো লক্ষণ দেখছেন, যে ব্যুরোক্রেসি কারেকশন করা, সেটি সিভিল ব্যুরোক্রেসি হোক, মিলিটারি ব্যুরোক্রেসি হোক, সব মিলে? একদমই দেখছি না। এর কারণটা আপনাকে বলি। এই দেশে বা আমাদের মতো দেশগুলোতে সিভিল ব্যুরোক্রেসি বা জনপ্রশাসন যেটাকে আমরা বলি, এবং মিলিটারি ব্যুরোক্রেসি, তারা অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। সেই তুলনায় রাজনৈতিক দল অত্যন্ত অশক্তিশালী প্রতিষ্ঠান। তারা অনেক মানুষ জেল খাটেন, অপরাধ করেন, দৌড়ে বেড়ান, নির্বাসনে থাকেন, গুম হয়ে যান, আবার একসময় কোনো একটাভাবে জনগণের ভোটে অথবা কৌশল করে ক্ষমতায় আসেন। তাদের কারো কারো নিয়ত ঠিক থাকে না, কারো কারো কিবলা ঠিক থাকে না, অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতাতেও তারা অনেক পিছিয়ে থাকেন। এটি খুব স্বাভাবিক, কেননা তিনি তো, তার একটা দপ্তরও থাকে না। যে ভদ্রলোক আজকে মন্ত্রী হয়েছেন, তিনি এর আগে লাস্ট কবে ম্যানেজমেন্ট টাস্ক পেয়েছিলেন উই ডোন্ট নো। সেই তুলনায় ব্যুরোক্রেসি, মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি অনেক স্ট্রং। তারা একটা নির্দিষ্ট লাইনে চলতে পছন্দ করেন এবং তারা সংস্কার চায় না। এটি হচ্ছে পরিষ্কার। তারা রাষ্ট্রের, এই যে ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, একটা গতানুগতিক শাসন দেখতে চায়, যেখানে তারা সুপ্রিম রোলে থাকেন, যেখানে তারা এলিট ক্লাস। তারা বাইরের বিভিন্ন শক্তি, আপনি খেয়াল করবেন, তাদের সাথে মিটিং করে বেশ গুরুত্ব দিয়ে, সেনাপ্রধানের সাথে অথবা আমাদের জনপ্রশাসনের সাথে। তারা মনে করে এরা হচ্ছে স্টেবল, রাজনীতিবিদ উইল কাম অ্যান্ড গো। এই যে কালচারটি, এটি গণতান্ত্রিক শাসনের জন্য মোটেই ভালো লক্ষণ না। এখন রাজনীতিবিদরা যদি একে অন্যের সাথে কোন্দল করতে থাকেন, এবং তাদের যেহেতু নৈতিক মান এবং অর্থনৈতিক দুর্নীতির মান ইত্যাদি নিয়ে অনেক কথা হয়, ফলে তারা একটা ব্যাকফুটে থাকেন। ফলে সিভিল ব্যুরোক্রেসি আপার হ্যান্ডে থাকেন। তারা নেভিগেটর হিসাবে সরকারকে চালান। মানুষ ভোট দেয় রাজনীতিবিদকে দেশ চালানোর জন্য, কার্যত দেশ চালায় জনপ্রশাসন এবং মিলিটারি প্রশাসন। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সেই জনগণের প্রতিনিধি হচ্ছে রাজনৈতিক নেতারা। তারা কিভাবে দুর্বল থাকেন? মানে এই দুর্বলতাটা কি রাজনৈতিক সিস্টেমের, নাকি তাদের পলিটিক্যাল এডুকেশনের? কারণ ব্যুরোক্রেসিতে যারা কাজ করেন তারা তো পৃথিবীর সকল দেশেই লম্বা সময় ধরে কাজ করেন, কেউ তো আর 5 বছরের জন্য কিংবা 10 বছরের জন্য আসেন না। ফলে অন্যান্য দেশের এই প্র্যাকটিসটা কিভাবে কাজ করে? প্রথমত আমাদের দেশেরটা বলি। আমাদের দেশে যেহেতু রাজনৈতিক সদিচ্ছাটি গলদপূর্ণ, আপনি যে জনগণের কথা বলছেন, তারা একদিনের শাসন পান, যেদিন ভোট দেন। তারপরের দিন, পরবর্তী 5 বছর তাদের হাতে কোনো ক্ষমতা থাকে না, এবং রাজনীতিবিদরা মনে করেন এদেরকে ক্ষমতাহীন রাখলে কোনো অসুবিধা নেই।
আমার বন্ধু এখন জনপ্রশাসন, মিলিটারি প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী। এটি কিন্তু এর থেকে এই নেশা থেকে বেরোতে অনেক সময় লাগবে। আমি কিন্তু আশা করেছিলাম বা এখনও করি যে বিএনপি কিছুটা হলেও বেরোবে, কারণ তারা 17 বছর দেখেছে বাস্তবতা কী এবং কোথায় ছিল তারা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যেই উন্নত দেশগুলোর কথা, ধরেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য, তাদের কথা যখন আমরা বলছি, সেখানে পলিটিক্যাল উইলটা অনেক স্ট্রং, তাদের ইনস্টিটিউশনাল লার্নিং অনেক পাওয়ারফুল, অনেক রোবাস্ট। সেই জায়গাটিতে ব্যুরোক্রেসি তখন সহায়কের ভূমিকায় অবতীর্ণ হয়। এখানে ব্যুরোক্রেসি ইজ মোর এডুকেটেড, মোর ইনস্টিটিউশনালি পাওয়ারফুল। তারা সহায়কের ভূমিকার চেয়ে তারা মনে করেন রাজনীতিবিদরা তাদের কাজটি করুন, যেটি অনেক সময় নিন্দনীয়, আর আমরা আমাদের কাজটি করি, যেটি হচ্ছে এলিট ক্লাসকে আরেকটু এক্সটেন্ডেড আকারে নেওয়া যায় কি না। ফলে এখানে যদি মানুষের যারা জনগণ, সংবিধান যাকে বলেছে সর্বময় ক্ষমতার অধিকারী, তার যদি অধিকার বোধ বা অধিকারের চর্চাটি বলবৎ রাখা যেত অন্যান্য প্রক্রিয়ায়, তাহলে কিন্তু কিছুটা হলেও আপনি ব্যালেন্স দেখতে পারতেন। যেই কারণে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপরে জোর দিই যে সরকার ঠিক আছে, ধরলাম একটা সরকার ভালো হলো এবং কিছুটা মন্দও আছে, কিন্তু আপনার নির্বাচন কমিশন, আপনার তথ্য কমিশন, আপনার দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, এই প্রতিষ্ঠানগুলো যদি ভালো মানুষ দ্বারা, যোগ্য মানুষ দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়, তাহলেও কিছু জনগণের স্বার্থ রক্ষা পায়। কিন্তু আপনি খেয়াল করবেন রাজনীতিবিদদের একটা প্রধান প্রবণতা তৈরি হয়, আমার লোক নিয়োগ করতে হবে, করতে গিয়ে উনি অযোগ্য লোক খুঁজে বের করেন কিংবা স্তাবকদের খুঁজে বের করেন যার আসলে ঠিক ব্যক্তিত্ব নাই। কাজে ওই লোকগুলো আর কখনো রাষ্ট্রকে সার্ভিস দেয় না, ওই দলকে দেয় কিংবা ওই নেতাকে দেয়, জনগণকে সার্ভিস দেয় না, ওই সরকারকে দেয়। ফলে মাসখানেক 2 মাসের মধ্যেই আপনি ফারাকটি টের পেতে শুরু করেন। এটি কিন্তু ওই উন্নত দেশগুলোতে আমরা পাই না। এবং উন্নত দেশগুলোতে যে কারণে অবিশ্বাস্যভাবে বিরোধী দলকে আমরা পাওয়ারে চলে আসতে দেখি ভোট হলেই, এবং ভোটটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। এখানে কিন্তু এতগুলো জিনিস নিয়ে আমাদের ডিল করতে হচ্ছে। জুলাই আগস্ট আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল। দেখুন, আমি তখনও বলছিলাম যে আমরা সংস্কারটিকে পরিধিকে অনেক বাড়িয়ে দিলাম কিনা। আমরা কিন্তু 10টি সংস্কার নিয়েও কথা বলতে পারতাম, কিন্তু আমাদের অনেকেরই নেশা চেপে বসে, চেয়ারে বসলে যে সব কাজ এই জীবনের যা করা হয়নি করে ফেললাম, ভালো মতলবে কিংবা খারাপ মতলবে। ফলে আমাদের এখন সংস্কারের লাগামটি টেনেও ধরতে হবে এবং সংস্কারটি শুরু করতে হবে। মানুষ অপেক্ষা করছে কখন সে তার ফল ভোগ করতে শুরু করবে। সংস্কার তার নাম কি না, পার্লামেন্টে ঐক্যমত্য হলো কি না, তিনি ফলাফল দেখতে চান। কিন্তু মানে এই ফল দেখতে চাওয়ার অপেক্ষা মানে আপনার বিশ্লেষণে কি বলে, আদৌ কি খুব শিগগিরই শেষ হবে? কারণ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিএনপির যে সাংবিধানিক অবস্থান, সংবিধানের উপর ভিত্তি করে, আবার অন্যদিকে জুলাই আগস্টের উপর যে শক্ত অবস্থান নিয়েছে বিরোধীরা, তাতে তো ছাড় দেওয়ার মানসিকতা খুব একটা লক্ষণীয় হচ্ছে বলে মনে হচ্ছে না আপাত দৃষ্টি। খুব একটা হচ্ছে না, এবং আপনাকে সরকারে যারা আছেন তাদেরকে মানে পথ দেখাতে হবে, তাদেরকে নমনীয় হতে হবে, তাদেরকে অ্যাকোমোডেটিভ হতে হবে। দেখুন, প্রথম কথা, বিএনপি 7 মাস ধরে যে সংলাপ হয়েছিল ঐকমত্য কমিশনে, সেখানে ছিল এবং তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা খেয়াল করেছি তারা কোন কোন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। নির্বাচনের আগে জনাব তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছেন, তাহলে উনি কেন ভোট চেয়েছেন? তার মানে গণভোটকে উৎসাহিত করতে চেয়েছেন এবং সংস্কারের পক্ষে। ওই সময় প্রোপাগান্ডা হচ্ছিল যে বিএনপি সংস্কার চায় না। আমরা কিন্তু তখন বলেছি যে বিএনপি সংস্কার চায়, হয়তো মতভিন্নতা রয়েছে। এখন বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেবকে যদি আমি কোট করি, উনি সংসদ সদস্যদের ওথ নেওয়ার দিন থেকে শুরু করে যেভাবে একের পর এক সংবিধান সম্মত উপায়ে দেশ শাসনের কথা বলছেন, তাতে করে তাকে মনে হচ্ছে, উনি যদি দলের মুখপাত্র হন, যে বিএনপি সংস্কার থেকে সরে যাচ্ছে। এটি বিএনপির রাজনীতির জন্য মোটেই ভালো হবে না। কাজেই আমি দেখতে পাচ্ছি যে বিএনপিকে একটি সৃজনশীল সমাধানের কথা বলতে হবে, যে ঠিক আছে সাংবিধানিক সংস্কার পরিষদ শপথ নিলাম না, সংবিধান সম্মত না, তাহলে আপনি কি করে জুলাই আদেশটি বাস্তবায়ন করবেন, কি করে গণভোটের ফল বাস্তবায়ন করবেন, কি করে আপনার জনগণের যে আশা আকাঙ্ক্ষা সংস্কারের প্রতি, তার উত্তরটি আপনি কি করে দেবেন। এই 3টি প্রশ্নের উত্তর তার কাছ থেকে আমরা এখনও পাইনি। বিএনপিকে পরিষ্কার বলতে হবে উনি ওই দলটি সংস্কারের কতটুকু চায়, কতটুকু চায় না। আবার ধরেন এই যে
সংবিধান সংস্কার পরিষদ না হলেও কিংবা জুলাই সনদ নিয়ে এক ধরনের বিতর্ক থাকলেও বিএনপি থেকে আবার কিন্তু বলা হয়েছিল বিরোধী দলকে ডেপুটি স্পিকার নমিনেট করার জন্য, সেটা কিন্তু মানে বিরোধী দল করেনি। তারা বলেছিল একটা নয়, আমরা ফুল প্যাকেজ চাই। এই যে একসাথে ফুল প্যাকেজ চাওয়ার মধ্য দিয়ে যে অন্তত একটা, যে আমরা কখনোই তো দেখিনি যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হওয়ার একটা মানে সম্ভাবনা তৈরি হয়েছিল, এইটাও যদি হতো তাহলে তো একটা অন্তত অ্যাচিভমেন্ট হতো জুলাই সনদের। হলে ভালো হতো বিরোধী দল যদি ডেপুটি স্পিকার হিসাবে একজনকে মনোনীত করতেন, কিন্তু আমি বিরোধী দলের ভয়টি টের পাচ্ছি। তারা বিএনপির এই প্যাকেজ ছাড়া এক পাও আগাতে চাচ্ছে না। তারা ভয় পাচ্ছে যে বিএনপি হয়তো দু একটি জায়গায় ছাড় দিয়ে বাকি কোনো কিছুর ব্যাপারে আর কোনো কমিটমেন্ট শো করবে না, এরকম একটি অবিশ্বাস বিরোধী দলের তৈরি হয়েছে এবং তারা মানুষকে সেটি বোঝাতে চেষ্টা করছেন। কিন্তু বিএনপিকে আপনার বিএনপির ভালোর জন্য, নিজের জন্য আমার মনে হয় সংস্কারের ব্যাপারে মন খুলে কথা বলতে হবে। ইটস অ্যাবাউট টাইম। আগের সেই কালচার দিয়ে চলবে না যে আমি ক্ষমতায় চলে গেছি, সংসদে 2/3 সিট পেয়েছি, আমি যেভাবে ইচ্ছা দেশ চালাবো। এটি আমার ধারণা গিরি খাদে পড়ার মতো অবস্থা হয়। আরেকটি জিনিস আমি বিএনপির ব্যাপারে একটু হোঁচট খেয়েছি, সেটি হচ্ছে যে ধরেন বাংলাদেশ ব্যাংক এই নিয়োগ প্রক্রিয়া এবং যে ভদ্রলোক গভর্নর ছিলেন তার বিদায় প্রক্রিয়া, রীতিমতো মানে মবের মুখে বের হয়ে যেতে হয়েছে। এটি গর্হিত অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে এবং সরকার বা সরকারের কোনো ব্যক্তিকে ক্ষমা চাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। আপনি ইউজিসিতে আজকে পরিবর্তন হয়েছে, আপনি আগের যিনি চেয়ারম্যান ছিলেন উনি বিএনপি পন্থী বলেই পরিচিত ছিলেন, এখন তার আগেই যদি আপনি নাম ঘোষণা করে দেন নতুন চেয়ারম্যানের, তাহলে কেমন হয়? এবং আপনি দুর্নীতি দমন কমিশন, আমাদের যেটা সবচেয়ে জরুরি, সেই জায়গাটিতে আপনি জানেন চেয়ারম্যানও নেই, কমিশনাররাও নেই। এই লক্ষণগুলো আমাদেরকে আহত করছে, একটু হতাশ করছে এবং আপনার একটু চিন্তাগ্রস্ত করছে যে সব ক্ষেত্রেই কি বিএনপি তাহলে পুরনো কালচারকে প্রতিস্থাপন করছে, যেখানে আপনি প্রশ্নের ঊর্ধ্বে থাকার একটি অবস্থান, সংস্কার না করার একটি অবস্থান এবং কোনো একটা কৌশলে ক্ষমতায় টিকে থাকার একটি অবস্থান। কিন্তু ধরেন মাত্র 1 মাস হলো, এইটাও কি isn't it too early to make any comment? অফকোর্স ইট ইজ আর্লি। এবং তবে আমরা তো প্রথম দিনটি আবার at the same time মানে মর্নিং শোজ দ্য ডে এবং আমরা প্রথম 3টি 5টি 10টি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে আপনি টের পাবেন এই সরকারটি এভাবে সিদ্ধান্ত নেবেন। এটি দেখুন, মানুষ এখন অনেক সচেতন। আমরা যখন উবারে চড়ি, রিকশায় চড়ি, কথা বলি, ড্রাইভাররা কথা বলেন, তাদের প্রত্যেককে আমার মনে হয় তারা এই সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে, এখন যেহেতু সবার হাতে মোবাইল ফোন আছে, তিনি অনেক বেশি কন্টেন্টের প্রতি আকৃষ্ট। সেই জায়গাটিতে আমার মনে হয় যে বিএনপির প্রথম 10টি পদক্ষেপ অনেক বেশি ইম্পর্টেন্ট। যে অগ্রাধিকারগুলো থাকার কথা ছিল একটা নির্বাচিত সরকারের, ধরেন প্রথম 100 দিনের পরিকল্পনা নিয়ে অনেক কথা হয়, সেই 100 দিনের মধ্যে 30 দিন ধরেন অতিবাহিত। মানে আপনি একজন নাগরিক হিসেবে কি বিএনপির এই পরিকল্পনাগুলোতে সন্তুষ্ট? যেমন ফ্যামিলি কার্ড বিতরণ করা হলো, আজকে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে 16ই মার্চ আমরা যখন কথা বলছি, এগুলো তো নির্বাচনী ইশতেহারে ছিল তাদের, কিন্তু এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু কি যেটা শুরু থেকেই নজর দেওয়া উচিত, যেমন ধরেন পররাষ্ট্রনীতি, রোহিঙ্গা ক্রাইসিস, এগুলো কি একটু বাদ পড়ে যাচ্ছে? প্রথম কথা বলি যে আমার খুব ভালো লেগেছে যে তাদের, দেখুন, নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু পলিটিক্যাল এবং ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে 17 দিনের মধ্যে সরকার শপথ নেওয়ার, আপনার কৃষক কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, আজকে খাল খনন শুরু হয়েছে। এগুলো বিএনপির রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক কমিটমেন্টের অংশ। সেই জায়গাগুলো কিন্তু বেশ তড়িৎ গতিতে এগুচ্ছে এবং তাদের প্রস্তুতি ছিল এবং তারা অনেক দিন ধরে এটি নিয়ে কাজ করেছেন। আমি এমন অনেকজনকে চিনি ওই দলটিতে যারা এগুলো নিয়ে কাজ করেছেন। এবং আপনি খেয়াল করবেন যে ধর্মীয় উপাসনালয়গুলোতে যারা আছেন তাদের ব্যাপারটাও অনেক বেশি, এগুলো ভোটের রাজনীতিতে অনেক প্রভাব বিস্তার করে। আপনি পশ্চিমবঙ্গের ভোটে দেখবেন মমতা ব্যানার্জি ভালো রায় পান কেন, এই 3টি কর্মসূচির অন্তত 2টি তার ওখানেও আছে। কাজেই এইগুলো ভোটের জন্য খুব ভালো, দেশের জন্য ভালো হবে। তবে একটাই প্রশ্ন যে এগুলোর বিতরণে অনিয়ম হয় কিনা, দুর্নীতি হয় কিনা, এর উত্তরও সরকারকে বা বিএনপিকেই
চাইলেই দিতে হবে। কিন্তু আপনি যদি আমাদের ধরুন এটি রাজনৈতিক কর্মসূচি, এর বাইরে দেশের অগ্রাধিকারটা কী? দেশের অগ্রাধিকার হচ্ছে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছেন তাতে আমাদের কৃষক এবং কৃষি রক্ষা পাবে কিনা। বাংলাদেশ রাষ্ট্রের সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবার আগে বাংলাদেশ ফিল্টার দিয়ে যদি এই চুক্তিটাকে আমি দেখি, আমি তাকে কত রেটিং করব? কিন্তু এই চুক্তি তো অন্তর্বর্তীকালীন সরকারের করা, এবং এই জেটটা তো এখন বিএনপিকে টানতে হবে। নিশ্চিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের করা, এবং যে ভদ্রলোক করেছিলেন উনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। কাজেই উল্টোটা ঘটলো, যিনি করলেন তাকে আপনি আবার অ্যাডপ্ট করলেন, তার মানে আপনি ওন করলেন চুক্তিটাকে। কিন্তু হোয়াট ইফ গত সরকারটি তো অন্তর্বর্তী ছিলেন, ম্যান্ডেট ছিল না, মানে জনগণের ভোটের ম্যান্ডেট। আপনি ভোট পাওয়া সরকার, আপনি কিন্তু নতুন করে আলোচনা করতে পারেন, নতুন করে বলতে পারেন আমার জনগণ আমাকে সরকারে পাঠিয়েছে, আমি কথা বলতে চাই। পৃথিবী এখন ডাইনামিক জায়গায় চলে গেছে, কূটনীতি অন্য জিনিস, ট্রেড অ্যান্ড কমার্স দিয়ে কূটনীতিকে নতুন করে দেখা হচ্ছে। সেই জায়গায় বাংলাদেশ সরকারের নতুন করে চুক্তিগুলোকে আলোচনার টেবিলে আনার সুযোগ আছে। আমাদেরকে দেখতে হবে আমরা কতটা কনফিডেন্ট অ্যান্ড বোল্ড এবং বাংলাদেশ রাষ্ট্রের ইন্টারেস্টকে আফোল্ড করতে চাচ্ছি নাকি চাচ্ছি না, এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে আপনার এই যে ইরানে যে যুদ্ধ শুরু হলো, জ্বালানির ব্যাপারে আপনাকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। আপনি জানেন যে এর সাথে অন্য সব কিছুর সম্পর্ক আছে। আজকে কাঁচামরিচ, পেঁয়াজের দাম, পটলের দাম বেড়ে যাবে যদি আপনি জ্বালানির উপরে নিয়ন্ত্রণ রাখতে না পারেন। কাজেই আমাদের যে অভিবাসী শ্রমিকরা আছে মধ্যপ্রাচ্যে, তাদের অনেকেই ফিরতে শুরু করবে, কেননা সেখানে এখন যুদ্ধ চলছে। আবার পুনর্গঠন হলে আপনি লোক পাঠাতে পারবেন। কিন্তু এইগুলোর ব্যাপারে রোবাস্ট যে একটি কর্মসূচি বা সকলকে নিয়ে বা যোগ্যদেরকে নিয়ে কমিশন করা, আলোচনা করা, ওই দেশগুলোর সাথে প্রোঅ্যাক্টিভলি এনগেজড হওয়া, সেগুলো আমরা এখনও দেখছি না। আর তৃতীয় হচ্ছে যে আপনি জানেন যে দেশের অর্থনীতি, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর স্বয়ংক্রিয়ভাবে চলার যে এই কালচারটি আমরা প্রত্যাশা করি, সেই জায়গাটিতে এখন আমরা বরঞ্চ দুর্ঘটনা ঘটতে দেখলাম সঠিক পথে যাওয়ার চেয়ে। ফলে রাষ্ট্রের অগ্রাধিকার, জনগণের অগ্রাধিকার এর জায়গায় বিএনপি পিছিয়ে আছে। রাজনৈতিক অগ্রাধিকার, যেটি তাদের ভোটের বাক্সে সফলতা এনে দিয়েছে এবং আগামীতে দিবে, সেই জায়গাটিতে তারা এগিয়ে আছে। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছিলেন, মানে ফরেন পলিসির কথা। ইউএসের যে ট্রেড ডিল, সেটা নিয়ে যখন পল কাপুর বাংলাদেশ ভিজিট করছিলেন, সেই একই দিনে বাণিজ্যমন্ত্রী যখন বললেন যে প্রয়োজনে আমরা তো সংশোধন করতে পারবো, চুক্তি নিয়ে আলোচনা করতে পারবো, কারণ এই চুক্তিতেই সেই ব্যবস্থা রাখা আছে। আমি পরে দেখেছি 6.6-এ বলা আছে যে এটার লিগ্যাল নোটিফিকেশন অ্যাপ্রুভালের পর যার রাষ্ট্রের, তারপর 60 ডেজের মধ্যে এটা কার্যকর হবে। কিন্তু সেই একই দিন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে পল কাপুর ইতিমধ্যেই আশ্বস্ত হয়েছেন যে এই সরকার এই চুক্তিটি অব্যাহত রাখবে। সরকারের দুজন মন্ত্রী, ট্রেড ডিলটি নিঃসন্দেহে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য অনেক বেশি রিলেভেন্ট রাদার দি ফরেন মিনিস্ট্রি, কিন্তু ফরেন মিনিস্টার, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, তিনি যখন বলছেন পল কাপুর আশ্বস্ত হয়েছেন যে এই সরকার চুক্তিটি অব্যাহত রাখবে, বাণিজ্যমন্ত্রী বলছেন যে আমরা প্রয়োজনে এটি নিয়ে কথা বলতে পারবো। ফলে এই চুক্তিটি নিয়ে কি সরকারের মধ্যে এক ধরনের দ্বিমত, কিংবা দ্বিমত না বলে যদি বলি ধোঁয়াশা তৈরি হয়ে আছে কিনা? কারণ সামনের দিন এই চুক্তিটি, আমি যদি ভুল না করি, খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা, খুবই গুরুত্বপূর্ণ চুক্তি, এবং যেই চুক্তিতে বলা আছে আপনি তৃতীয় কোনো দেশের সাথে ট্রেড করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র অনুমতি নিতে হবে, এবং তারা বাণিজ্য তদন্ত করবে, এবং তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছে বাংলাদেশ তাদের তদন্তের লিস্টে আছে, এবং আমাদের গার্মেন্টের মার্কেট, মার্কিন যুক্তরাষ্ট্র, সব কিছু মিলিয়ে এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, সরকার যে একটি সরকার না, সেটি আমরা প্রথম 1 মাসেই টের পেয়ে গেছি। কেন বলি, ধরেন পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর মধ্যে কথার যে পার্থক্য, পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এই সরকার গঠিত হওয়ার আগেই বিএনপি নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব এই চুক্তিটি জানতেন এবং তারা চুক্তিটি সম্পর্কে অবগত। তখন তো তারা আমাদেরকে কথা বলেননি। এখন খলিলুর রহমানকে আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন, কিন্তু তাহলে তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান যদি এই চুক্তি জানতেন, তার ভক্ত এবং কর্মী এবং ভোটারদের কাছে তো তার ব্যাখ্যা দিতে হবে তারা কি দেখেছিলেন। এমনটি হতে পারে যে খলিলুর রহমান ইজ রাইট, যে পল কাপুর আশ্বস্ত হয়েছেন, কেননা উনি সব রাজনৈতিক দলকেও মিট করেছেন এবং তাকে আশ্বাস দেওয়া হয়েছে চুক্তির কন্টিনিউয়েশন চলবে, নতুন করে আলোচনা করতে হবে না, এমনটি হতে পারে। কাজেই সরকারটিকে একক সরকার হিসাবে শুরু থেকে প্রতিষ্ঠা করতে হবে। দেখুন, মন্ত্রিসভা নিয়ে আপনার এখানে বোধহয় আমি কথা বলেছিলাম, মন্ত্রিসভা আমার প্রত্যাশা অনুযায়ী 50 মার্ক পার হতে পারেনি,
কেননা মানে 100-তে 100-তে, কেননা এই মন্ত্রিসভা অভ্যুত্থান পরবর্তী মন্ত্রিসভা, সংস্কারের মন্ত্রিসভা, বিএনপির 17 বছর পর প্রত্যাবর্তনের মন্ত্রিসভা। এই কথাগুলো আমি বারবার বিশেষণ দিয়ে বলি উপলব্ধি করার জন্য যে আমাদের প্রত্যাশাটি কোত্থেকে তৈরি হয়েছিল। সেই তুলনায় আমরা যাদেরকে মন্ত্রিসভায় দেখতে পেলাম তাদের কারো রাজনৈতিক পরিচয় পরিষ্কার না, কারোর পোর্টফোলিও এত বেশি সন্দেহের উদ্রেক করে, কারো হয়তো অভিজ্ঞতা একেবারে নাই, ফলে তাদের এবং সরকারের মুখপাত্র নাই। আমরা প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়তো আছেন বা মুখ্য সচিব আছেন, আমরা এখনও দেখছি না সরকারটিকে একটা ইউনিফর্ম ভয়েস হিসাবে জনগণের কাছে আসতে। এটি খুব জরুরি হবে, কারণ এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির মতে আরও অনেকগুলো বিষয় রয়েছে, সরকারের একক ভাষ্য আমাদের কাছে পাওয়া জরুরি। মানে ইউনিফাইড স্টেটমেন্ট এখন ধরি বাণিজ্যমন্ত্রীর কথায় আমি এক ধরনের সিদ্ধান্ত নিলাম, পররাষ্ট্রমন্ত্রীর কথায় এক ধরনের সিদ্ধান্ত নিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী কাম আইনমন্ত্রীর কথায় আমি আরেক ধরনের সিদ্ধান্ত নিলাম, তা তো হবে না। একজন নাগরিককে বিভ্রান্ত করা কোনো সরকারের কাজ না। তাকে সুস্পষ্ট তথ্য দেওয়া এবং কখনো কখনো তার রাজনৈতিক পছন্দের কথাটিও বলে ফেলা সরকারের কাজ। কিন্তু আপনি যে বলছেন মানে এটি একক সরকার না কিংবা একটি সরকার না, তাহলে কি আমরা আগে যে সমালোচনা শুনতাম যে স্টেট উইদিন স্টেট, গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট, সেই বাস্তবতা থেকে মুক্তি মেলেনি? আমার মনে হয় মুক্তি মেলেনি। অনেক আগে যেগুলো আমরা শুনেছি সেটির বাস্তবতা রয়েছে। এমনকি আপনি জানেন অন্তর্বর্তী সরকার সম্পর্কে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন কিচেন ক্যাবিনেট ছিল, 6-7 জন উপদেষ্টা সব সিদ্ধান্ত নিতেন। তিনি এমনও বলেছেন যে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হতো না, বাইরে সিদ্ধান্ত হতো এবং সেটি পরবর্তীতে কার্যকর হতো। আচ্ছা, এই সরকারটিকে আমরা এখনও দানা বাঁধতে দেখছি না। সবাই এককভাবে কেউ কেউ পারফর্ম করার চেষ্টা করছেন, কেউ কেউ অতিরিক্ত কথা বলছেন, অপ্রয়োজনীয় কথা বলছেন। কিন্তু সরকারটির তবে আমি মনে করি নিশ্চিতভাবে একটা সরকারে অভিজ্ঞ বিচক্ষণ মানুষের একটা ক্লাস তৈরি হবে এবং তারপরে মাঝারি একটা অংশ তৈরি হবে, নিচের দিকের এগুলো কিন্তু স্ট্রাকচারাল বিন্যাস, এটি নিয়ে সমস্যা নাই, এটি খুব স্বাভাবিক। কিন্তু আপনার সরকারের দিক কী, নির্দেশনা কী এবং কোন লক্ষ্যে তারা এগোচ্ছে, অর্থনীতির কোন বিষয়ে তাদের বক্তব্য কী, পররাষ্ট্রনীতির কোন বিষয়ে তাদের বক্তব্য কী, এগুলো আমাদের কাছে পরিষ্কার জানা জরুরি। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, শেখ হাসিনা সরকারের আমলে বা ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল, তখনকার হোম মিনিস্টারকে কোনো একটি বিদেশি সংবাদ সংস্থা জিজ্ঞেস করেছিল যে আপনাদের অবস্থান কী হবে। উনি বলেছেন কেন, নিশ্চিতভাবে আমরা ভারতের পক্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোর্ট কিন্তু ছিল ভিন্ন, উনি বলেছিলেন যে আমরা কারো পক্ষে না, আমরা একটি মধ্যস্থতাকারীর পক্ষে অবস্থান দেখছি এবং নিতেও চাই। কাজেই সরকার প্রধান আমার মনে হয় কলটাকে ফাইনাল কল নিতে হবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে এবং অর্থনৈতিক বিষয়ে। এবার ধরেন মানে এমনও কি মনে হয় না, অনেকে এরকমও বলছেন যে মাত্র 1 মাস হলো তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এখনও ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে আছেন, যেহেতু বিএনপি একটা লম্বা সময় সরকার ব্যবস্থাপনার বাইরে ছিল, বিএনপি নেতাকর্মীরাও একটা লম্বা সময় রাজনৈতিক চর্চার মধ্যে ছিলেন না, সংসদে এখন অধিকাংশই মানে 2/3 বোধহয় নতুন সংসদ সদস্য হিসেবে, মন্ত্রিসভারও অর্ধেকের বেশি নতুন, ফলে এক ধরনের ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়েও তো যেতে হচ্ছে এই মন্ত্রিসভা। এটা খুব স্বাভাবিক যে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে এবং যেতে হচ্ছে, কিন্তু এরর যেন বেশি না হয়ে যায়। আরেকটা জিনিস আপনাকে বলি, আমি শুনেছি যে তারেক রহমান যেহেতু যুক্তরাজ্যে ছিলেন, ওই সমাজের, ওই রাজনীতির, ওই রাষ্ট্রের অনেক পজিটিভ জিনিস তিনি রপ্ত করেছেন। আপনি তার পোশাক আশাকে খেয়াল করবেন, জীবনযাপনে খেয়াল করবেন। আজকে যখন খালকাটা কর্মসূচিতে গেছেন উনি খুবই ইনফর্মাল টি শার্ট পরে গেছেন, পোলো শার্ট, এবং তার আশেপাশে 3 পিস পরা লোককেও আমি দেখতে পাচ্ছি এই গরমের মধ্যে, তাও খালকাটার সময়। কাজেই তার ভিতরে ওইটি ঢুকেছে। দ্বিতীয় যেটি ঢুকেছে, আমি শুনেছি যে উনি বলছেন যে আগে তো সব সিদ্ধান্ত এক ব্যক্তি নিতেন, উনি ডিসেন্ট্রালাইজ সিদ্ধান্তের পক্ষে। উনি অনেককে মনে করেন তাদের কথা শুনতে চান, সিদ্ধান্ত গ্রহণ দেখতে চান, কিন্তু এটিও ভালো, কিন্তু অনেক ভুল হয়ে যাওয়ার পরে যেন শোধরাতে না হয়। আমাদের যেহেতু অতীত দেখে অনেক অভিজ্ঞতা হয়েছে, এরকম মনে হয় যে ওনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যুতে শুরু থেকেই রাইট ট্র্যাকে থাকতে হবে, রাইট ডিরেকশানে থাকতে হবে। তবে অনভিজ্ঞ যারা, নতুন যারা, তাদের নতুন নতুন চিন্তা, সৃজনশীল চিন্তা, এগুলো রাজনীতিতে থাকুক, সরকারে থাকুক, ওই প্রবাহ যেন বন্ধ না হয়। আমরাও নিশ্চয়ই প্রত্যাশা করব যে ভুলের সংখ্যা যেন বেশি না হয়ে যায়, শুরুতেই ট্রায়াল অ্যান্ড এরর যেন এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং সামনের দিনের রাজনৈতিক গতিপথ নিয়ে আলোচনা করলাম সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ কায়সারের সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা ছিল দেখার জন্য।